দেশে এখনও লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হয়নি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বিমান প্রতিমন্ত্রী মাহবুবে আলম জানিয়েছেন, যুক্তরাজ্যের সঙ্গে বর্তমানে ফ্লাইট অব্যাহত থাকবে, তবে যারা আসবে তাদেরকে স্ক্যানিং সহ পর্যবেক্ষণ করা হবে। দুপুরে রাজধানীর উত্তরা হজ ক্যাম্পে স্বাস্থ্যমন্ত্রী এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন AR বাদল। আশকোনা হজ ক্যাম্পে বিদেশ ফেরত যাত্রীদের জিন এক্স-রে মেশিনের মাধ্যমে করোনা শনাক্ত ও মোবাইল করোনা টেস্টিং ল্যাবের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে আলোচনা অনুষ্ঠানে করোনার প্রকোপ সামলাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ৭৮টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের ব্যবস্থা করা হচ্ছে। প্রায় ৪০টি দেশের অধিক দেশ তাদের ফ্লাইট বন্ধ করেছে এবং আমরা সেটা যদি প্রয়োজন হলে আমরাও সেই ব্যবস্থা গ্রহণ করব। আমাদের দেশে তো সেই ধরনের কোনো পরিবেশ হয়নি লকডাউন করার মতো, কাজেই ওই বিষয়ে আমরা এখন চিন্তা ভাবনা করছি না। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিত ডোমেস্টিক ডিপার্চার লাউঞ্জ ও সৈয়দপুর বিমানবন্দরের আগমনী হল উদ্বোধন করেন বিমান প্রতিমন্ত্রী। এই সময় বিদেশ ফেরতদের ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন তিনি। তাদের ব্যাপারে স্পেশাল ব্যবস্থা নেওয়া হবে। ইউকে ফ্লাইট থেকে যারা আসতেছে কোনো ধরনের যাতে সংক্রমণ নিয়ে না আসতে পারে, বা যদি আসে স্পেশাল কোয়ারেন্টাইনের ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এদিকে আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে মতবিনিময় সভায় যোগ দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেন, করোনার সময়েও মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানির বাজার সচল ছিল। সৌদি তো বোধহয় বন্ধ হয়ে যাচ্ছে, এর মধ্যে না হয়ে গেছে ওদের টিকিট যেটা আছে ওটা যখন ফ্লাইট আবার খুলবে ওটা কিন্তু রি-ইস্যু করা হবে, ওটা নিয়ে চিন্তা করা লাগবে না। AR বাদল, RTV, ঢাকা। এদিকে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১,৩৬৭ জন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১,৩৬৭ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫,০৪,৮৬৮ জন হয়েছে। আর গত একদিনে মারা যাওয়া ৩০ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭,৩৫৯ জনে দাঁড়িয়েছে। মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন করেছে সিআইডি। আদালতের অনুমতি পেলে তাদের অ্যাকাউন্টে থাকা ৩৮ কোটি টাকা ফ্রিজ করা হবে। এদিকে দুদকের অনুসন্ধানে পাওয়া পাপুলের ৬১৩টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এবং ৩০ একর জমি ও ফ্ল্যাট বাজেয়াপ্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশিকুল আলমের রিপোর্ট। সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম ওরফে পাপুল বিদেশে পাঠানোর নামে মানব পাচার করে প্রত্যেকের কাছ থেকে হাতিয়ে নিতেন ৫ থেকে ৭ লাখ টাকা। গেল ৪ বছরে তিনি ও তার সহযোগীরা ২ প্রতিষ্ঠানের মাধ্যমে কুয়েতে মানব পাচার করে সোয়া ৩৮ কোটি টাকা আয় করেছেন। এই অভিযোগে পাপুল সহ ৬ জন এবং তার স্বজনদের ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মঙ্গলবার মানি লন্ডারিং আইনে পল্টন থানায় মামলা করে সিআইডি। মানব পাচারের একটা মামলা হয়েছিল, সেই মামলাটা আমরা তখন সিআইডি আমরা গ্রহণ করে অর্গানাইজড ক্রাইম থেকে। মালিবাগে সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিআইডি প্রধান জানান, অনুসন্ধানে তারা দেশের ১৩টি ব্যাংকের ৫২৬টি অ্যাকাউন্টে পাপুলের পরিবারের ৩৫০ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছেন। আমরা 2টা প্রতিষ্ঠানের আমরা সুস্পষ্ট আমরা এভিডেন্স পেয়েছি, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আমরা মামলা করেছি। মামলাটা আমরা তদন্ত করছি, আইন অনুযায়ী তদন্তের সময়সীমা লিমিটেড আছে। পাশাপাশি বিভিন্ন ব্যাংকে ৩৮ কোটি টাকা ফ্রিজ করার আবেদন করা হয়েছে। ইতিমধ্যে এই আইন অনুযায়ী ওনার যে প্রপার্টি আছে এবং যে ব্যাংক ব্যালেন্স আছে এগুলোকে সিজ করার জন্য, ফ্রিজ করার জন্য আমরা কোর্টে প্রেয়ার দিয়েছি। আমরা আশা করছি অচিরেই কোর্ট আমাদের এই প্রেয়ারটা বিবেচনা করবে। এদিকে দেশের ৮টি ব্যাংকে পাপুল ও তার পরিবারের ৬১৩টি অ্যাকাউন্ট ও ৩০ একর জমির সন্ধান পেয়েছে দুদক। অ্যাকাউন্টগুলো ফ্রিজ ও ৩০ একর জমি সহ গুলশানের একটি ফ্ল্যাট বাজেয়াপ্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আশিকুল আলম, RTV, ঢাকা।
এদিকে এক সহকর্মীকে 2 ঘণ্টা আটক রাখার অভিযোগে সিএমএম কোর্টের বিচারককে অপসারণের দাবিতে করা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে ঢাকা আইনজীবী সমিতি। অভিযুক্ত বিচারককে তাৎক্ষণিকভাবে 2 দিনের ছুটিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তার অপসারণের বিষয়টি আলোচনা করা হবে বলে আইনজীবী সমিতি নেতাদের জানিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। আন্দোলনের সূত্রপাত মঙ্গলবার সকালে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে যান আইনজীবী মোহাম্মদ রুবেল। পেশকারের কাছে জানতে চান কখন বসবে কোর্ট। তাকে বলা হয় 10:30টার কথা, কিন্তু 11টায়ও শুরু হয়নি আদালত। তাই আবারও পেশকারের কাছে জানতে চান আইনজীবী। বিচারক এজলাসে ওঠার পর তার বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ এনে সবশেষে তার মামলা শুনবেন বলে জানিয়ে দেন। পরে রুবেল আবারও কোর্টে গেলে তাকে 2 ঘণ্টা লকআপে আটকে রাখার আদেশ দেন বিচারক। অন্যান্যরা এটা মাথা পেতে নেয়, আমি সেটা মাথা পেতে নিয়েছিলাম না, এই জন্য সে আমাকে গ্রেপ্তার করে তার ক্ষমতা সে দেখাইছে। না, তার এটা ক্ষমতাও না, এটা কোনো ক্ষমতা না, এটা ইললিগ্যাল। এর প্রতিবাদে আন্দোলন শুরু করেন আইনজীবীরা। সিএমএম আদালতের প্রধান ফটকে তালা দেওয়া হয় এবং আসাদুজ্জামানের অপসারণ দাবি করা হয়। আমাদের সিনিয়র আইনজীবী আছেন অ্যাপিলেট ডিভিশনের, হাইকোর্ট ডিভিশন, তারাও এখানে মামলা করতে আসেন মাঝে মাঝে, আমরাও করি। তাদের সাথেও দুর্ব্যবহার করেন, নিজেকে মনে করে হাইকোর্টের জাস্টিস। আমাদেরকে উনি মনে করে যে আমরা অতি নগণ্য। আমরা অনেক সময় বলেছি, দেখেন আপনি কোর্ট অফিসার, আমরা কোর্ট অফিসার, আপনি উপরে বসে আমরা আপনাকে সম্মান করি এবং সম্মান করব, এটি নিয়ম। তার অর্থ এই না যে আপনি আমাদের সাথে যা ইচ্ছা তা ব্যবহার করবেন। কিন্তু তারপরেও ওনার কোনো পরিবর্তন হয় নাই। যে বিষয়টা দীর্ঘদিনে পুঞ্জীবিত, খুব এই যে ঘটনা ঘটছে তারই একটা বহিঃপ্রকাশ। ঢাকা আইনজীবী সমিতির নেতারা কথা বলেন মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়দারের সঙ্গে। সিদ্ধান্ত হয় সংশ্লিষ্ট বিচারককে 2 দিনের ছুটিতে পাঠানোর। আজ থেকে আসাদুজ্জামান নূর সাহেবের কোনো কোর্ট বন্ধ থাকবে, অর্থাৎ ওনাকে ছুটি দেওয়া হয়েছে। এবং পরবর্তী সময়ে আমরা সাধারণ আইনজীবীদের যে দাবি, ওই দাবিটা উত্থাপন করার পরে উনি আমাদের সকলকে আশ্বস্ত করেছে উনি মিনিস্ট্রিকে এই ব্যাপারে অবহিত করবে এবং পরবর্তী পদক্ষেপ যাই হয় আমাদের সিনিয়র আইনজীবীদের সাথে একসাথে বসে এই ব্যাপারটা মীমাংসা করে দিবেন। সকাল 10:45 থেকে বেলা 11:30 পর্যন্ত আন্দোলনের মুখে সিএমএম আদালতের বিচার কার্য বাধাগ্রস্ত হয়। আন্দোলন স্থগিতের পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। খান আলামিন, আরটিভি, ঢাকা। রাজধানী সড়কে শৃঙ্খলা ফেরাতে আন্তজেলা বাস টার্মিনালগুলো মহানগরের বাইরে নেওয়ার উদ্যোগ চলছে। ভাটুলিয়া, হেমায়েতপুর, কেরানীগঞ্জ ও কাঁচপুর ব্রিজের পাশে মোট 4টি স্থানে টার্মিনাল নির্মাণের পক্ষে মত দিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। সকালে প্রস্তাবিত কয়েকটি স্থান পরিদর্শন শেষে ঢাকার 2 মেয়র জানান, ঢাকা যানজট নিরসনে গণপরিবহন চালাতে হবে নির্দিষ্ট সংখ্যক কোম্পানির আওতায়। শাকিবুর রহমানের রিপোর্ট। ঢাকায় গণপরিবহনে শৃঙ্খলা আনতে কয়েক দফা বৈঠক করে বাস রুট রেশনালাইজেশন কমিটি। সিদ্ধান্ত হয় আন্তজেলার বাসগুলো নগরীতে প্রবেশ বন্ধ করার। সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তজেলা বাস টার্মিনালগুলোর জন্য নগরীর বাইরে 4টি স্থানের জন্য প্রস্তাব দেয় বিশেষজ্ঞরা। প্রস্তাবিত এসব স্থান পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকা দক্ষিণের মেয়র। আমরা এই 4টি জায়গা প্রাথমিকভাবে পছন্দ করেছি। আগামী জানুয়ারি মাসে আমাদের যে সভা আছে সেই সভার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিব এবং যোগাযোগ মন্ত্রণালয়ে আমরা পাঠাবো, যাতে করে এই টার্মিনালগুলো অচিরেই যেন এগুলোর কাজ আরম্ভ করা যায়, স্থাপন করা যায়। ঢাকা উত্তরের মেয়র জানালেন, ঢাকার ভেতরে থাকা বাস টার্মিনালগুলো ইন্টারসিটি টার্মিনাল হিসেবে ব্যবহার করা হবে। শহরের বাসকে শহরের ভিতরে চলতে হবে এবং একটি নির্দিষ্ট রুটের মধ্যে চলতে হবে। একটি ডিসিপ্লিনের মধ্যে কোম্পানির মাধ্যমে চলতে হবে। 2, আর ইন্টার ডিস্ট্রিক্ট বাস যেগুলো আছে এগুলো শহরের বাইরে চলবে। আসছে বছর জমি অধিগ্রহণ সহ আন্তজেলা বাস টার্মিনালের সব কার্যক্রম শুরু করতে চায় নগর কর্তৃপক্ষ। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। এদিকে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে দেয়া 111 দফা সুপারিশ বাস্তবায়নে গঠিত 4টি কমিটি তাদের প্রস্তাব জমা দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, প্রস্তাব ও সুপারিশগুলো স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে বাস্তবায়ন করা হবে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক সংক্রান্ত টাস্কফোর্সের 2য় সভা শেষে এসব কথা জানান তিনি। কমিটির সুপারিশ বাস্তবায়নে পরিবহন মালিক শ্রমিকদের কোনো বাধা নেই বলে জানান মন্ত্রী। এই 4 কমিটি
আমরা সুপারিশগুলো পেয়েছি। সুপারিশগুলো আমরা পর্যালোচনা করেছি, আলাপ আলোচনা করেছি এবং এই সুপারিশগুলির ভিত্তিতে আমরা এই দীর্ঘক্ষণ আলাপ আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি এইগুলো আগামী মিটিংয়ে আমরা এইগুলো বাস্তবায়ন করার জন্য যা যা প্রয়োজন সেইগুলো সেই জায়গায় আমরা যাব। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক। ব্যবসা ও বিনিয়োগে আগ্রহী তুরস্ক এদেশে সামরিক সরঞ্জাম তৈরি ও প্রযুক্তি সহযোগিতার কাজ করতে আগ্রহী। সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুলোগলু এসব কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, সুবিধাজনক সময়ে বঙ্গবন্ধু ও কামাল আতাতুর্কের ভাস্কর্য দুদেশে উন্মোচন করা হবে। আরো জানাচ্ছেন মুক্তা মাহমুদ। সফরের দ্বিতীয় দিনে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সাথে বৈঠক করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুলোগলু। বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়নের অংশীদার হওয়ার আগ্রহ দেখায় আঙ্কারা। বৈঠকের শেষে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, ঢাকায় হাসপাতাল ও কামাল আতাতুর্কের ভাস্কর্য আর তুরস্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা হবে। কোভিডের এই জটিল পরিস্থিতিতে চিকিৎসা ব্যবস্থায় ওষুধ, মেডিকেল যন্ত্রপাতি সহ নানা বিষয়েই তুরস্কের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ। এদেশ আশা করে রোহিঙ্গা সমস্যার সমাধানেও দেশটি পাশে থাকবে। বাংলাদেশে কামাল আতাতুর্কের ভাস্কর্য আর তুরস্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিষয়েও আলোচনা হয়েছে। মোস্তফা কামাল আতাতুর্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এদেশে বিনিয়োগের আগ্রহের কথা জানান। এদেশে বিনিয়োগ আরো $100 মিলিয়ন বাড়িয়ে 200 করার লক্ষ্য স্থির করেছে তুরস্ক। আর 70% সামরিক সরঞ্জামাদি তুরস্ক নিজে করে, যেগুলো মানে ভালো, দামেও সস্তা। সামরিক সরঞ্জামাদি নির্মাণে এবং প্রযুক্তিতে সহযোগিতায় তুরস্ক এদেশের সাথে কাজ করতে চায়। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়াই মূল সমাধান বলে মনে করে আঙ্কারা। ভাষান্তরে তাদের স্থানান্তরের বিষয়ে জাতিসংঘ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে পরামর্শ করে একসাথে সিদ্ধান্ত নেওয়া দরকার। তবে তারা যেন ভালো থাকে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। তাদের ফিরে যাওয়াই সমাধান। বিকেলে রাজধানীর গুলশানের কূটনীতিক পাড়ায় নিজস্ব দূতাবাস ভবন উদ্বোধন করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সকালে ধানমন্ডির 32-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। গণভবনে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। দুদিনের সফর শেষে বিকেলেই তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মেভলুত চাভুলোগলু। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। শুধু ফুটপাত ও রাস্তা নয়, ক্ষমতার অপব্যবহার করে সরকারি জায়গাগুলোকে ও নিজেদের সম্পত্তি বানিয়ে নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতা। রাজনৈতিক কার্যালয়ের নামে গড়ে তোলা হয়েছে ক্লাব। বাদ যায়নি সরকারি টয়লেটের জায়গাও। সরকারি জায়গার দখল বাণিজ্য নিয়ে মাসুদ মুস্তাহিদের ধারাবাহিক রিপোর্টের আজ দ্বিতীয় পর্ব। আমি অনেকদিন যাবো বুদ্ধিজীবীর কাম আমরা করছি আর মারে বাবু সবাই নেতা। এটাতে বলে যে আগে এটা কি টয়লেট ছিল? টয়লেট অনেক আগে ছিল। এই যে আপনার দাঁড়াইছেন ওই কৈতের জায়গাটা পাড়ার তলে যা আছে এটা আপনার নাকি এরকমই। রায়েরবাজার বুদ্ধিজীবী বোর্ডঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় গড়ে ওঠা ছাত্রলীগের প্রধান কার্যালয় সম্পর্কে এভাবেই বর্ণনা দিচ্ছিলেন স্থানীয় একজন। দলের নাম ভাঙিয়ে রাস্তা, ফুটপাত, সরকারি জায়গা দখল বাণিজ্যের 16 আনায় পূর্ণ করেছেন মোহাম্মদপুর থানার রায়েরবাজার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ এমন কোনো সহযোগী সংগঠন পাওয়া ভার যার কার্যালয়ে গড়ে তোলা হয়নি। এই জায়গাটা হয়েছে 1 থেকে 3 নম্বর। কার মাথার বাড়ি দিয়ে কে খাইব এই চিন্তা ভাবনা। প্রত্যেকটি কার্যালয়ের পাশেই আবার নার্সারি, রিকশার গ্যারেজ ভাড়া দেয়া। নামফলকে রাজনৈতিক কার্যালয় লেখা থাকলেও স্থানীয়রা এগুলোকে ক্লাব হিসেবেই জানেন। কি হয় এসব ক্লাবে? RTVর ক্যামেরা দেখেই অপ্রস্তুত হয়ে গেলেন গ্যারেজে থাকা উঠতি বয়সী কয়েকজন যুবক। মানে এটা কার কাছ থেকে ভাড়া নেন নাকি কি? আমি না এটা মানে আব্বুই ভালো জানতে পারে যে কাকে দেয় ভাড়া, কি আসে, কি বিষয়। এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে মনে হয় যে যখনই আসুক এটা করে আর কি। আমাদের দলের সহযোগী সংগঠন বা আমাদের গ্রাসরুট লেভেলের কিছু সংগঠন, ইউনিট পর্যায়ের কিছু সংগঠন এরকম করছে। আমরা ফুটপাতের মধ্যে জনগণকে কষ্ট দিয়ে কোনো রাজনৈতিক অফিস ফুটপাতে হতে দেওয়া যাবে না, এটি কিন্তু ক্লিয়ার মেসেজ। এর সাথে কিন্তু আবার চাঁদাবাজির বিষয়টাও আবার রাইট, এটা অবশ্যই এটার সাথে সবকিছু আছে এবং আমরা
বিভিন্নভাবে তথ্য পাচ্ছি আমরা, এবং যেখানে পাচ্ছি সেখানে ইমিডিয়েটলি কিন্তু আমরা অ্যাকশনগুলো সেভাবে নিচ্ছি। সরকারি জায়গা দখল নিয়েছে সরকারি দলের নামে, তারপর সেগুলোকে ভাড়া দিয়ে টাকা কামানো হচ্ছে। বহু বছর ধরে চলে আসা এমন সংস্কৃতির শেষ কোথায়? সমাজের রীতিনীতি রক্ষকের মতো গুরু দায়িত্ব যাদের হাতে, তারা যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন, তখন সামাজিক মূল্যবোধ, নীতিনৈতিকতা আর আদর্শের মাপকাঠিটা পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় বলছেন সমাজবিজ্ঞানীরা। মাসুদ মুস্তাহিদ, RTV, ঢাকা। তিস্তার পানি চুক্তি নিয়ে সবুজ সংকেত পাওয়া গেছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সঙ্গে অচিরেই পানি বন্টন চুক্তি হতে পারে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন তিনি। ভারতীয় হাই কমিশনার জানান, দুদেশের সীমান্ত হত্যা শূন্যতে আনার বিষয়ে চেষ্টা চলছে। বৈঠকের আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন বিক্রম দুরাইস্বামী। বন্ধ থাকা কোয়ারি থেকে পাথর তোলার দাবিতে সিলেট বিভাগের দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। গতকাল থেকে শুরু হওয়া ধর্মঘটে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদের ডাকে টানা 3 দিনের এই ধর্মঘট চলছে। সঙ্গে যোগ দিয়েছে পরিবহন মালিক শ্রমিকদের অন্যান্য সংগঠনও। এতে বন্ধ সব ধরনের পণ্য ও যাত্রীবাহী পরিবহন চলাচল। এদিকে দেশের রাষ্ট্রায়ত্ত 6টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল সহ 5 দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে শ্রমিক, কর্মচারী ও আখ চাষিরা। আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের চেহারা বদলে যাবে বলে আশা করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বুধবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়াম সোভান আনভিরের বাসভবনে সৌজন্য সাক্ষাতে এসে তিনি এই কথা বলেন। সৌজন্য সাক্ষাতে উঠে আসে দুই দেশের পারস্পরিক ও অর্থনৈতিক সহযোগিতার নানা দিক। এই সময় দেশের অগ্রযাত্রার কথা তুলে ধরেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়াম সোভান তানভীর। বৈঠকে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ ও বসুন্ধরা শিপিং এর শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। জনপ্রিয় টিভি চ্যানেল RTVতে ফোক শিল্পী সুলতানা ইয়াসমিন লায়লার গাওয়া সখী গো আমার মন ভালো না গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। গানের মিউজিক ডিরেক্টর JK মজলিসের পরিচালনায় গাওয়া গানটি RTVতে প্রচারের পর 2019 সালের 21 অক্টোবর জনপ্রিয় ইউটিউব চ্যানেল RTV মিউজিকে প্রচার করা হয়। এরপর থেকে আরও বেশি জনপ্রিয়তা পায় গানটি। গেল 21 ডিসেম্বরের মধ্যে গানটি 5 কোটি দর্শকের মন জয় করার মাইল ফলক অতিক্রম করে। আর এই সাফল্য RTVর হেড অফিসে কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, অনুষ্ঠান বিভাগের প্রধান, বার্তা বিভাগের প্রধান সহ অন্যান্য কর্মকর্তারা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। রাতের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।